মানিকগঞ্জের সিংগাইরে সেনাবাহিনীর গ্রীষ্মকালীন মহড়া পরিদর্শনে প্রধানমন্ত্রী ঘুরে দেখেন ফার্ম বেসের বিভিন্ন অংশ, রণকৌশল নিয়ে মতবিনিময়। ভারী বৃষ্টিতে ডুবল চট্টগ্রামের নিচু এলাকা, পতেঙ্গায় নির্মাণাধীন সড়কে ধস, রাঙ্গামাটিতে গাছের চাপায় একজনের মৃত্যু। অক্টোবর থেকে শুরু স্থানীয় সরকার নির্বাচন, রোড ম্যাপ চূড়ান্ত, জানালেন প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা। 5 আগস্টের আগেই জুলাই জাদুঘর উদ্বোধন। ইউনিয়ন পরিষদ, উপজেলা পরিষদ, পৌরসভা ও সিটি কর্পোরেশন নির্বাচনের জন্য পৃথক রোড ম্যাপ করা হয়েছে। চলতি মাসের শেষের দিকে এগুলো চূড়ান্ত করে প্রকাশ করা হতে পারে। তেহরানের পর এবার কোম শহরে খামেনি জানাজা, জনসমুদ্রে পরিণত হয়েছে শিয়াদের পবিত্র নগরী। কাল মরদেহ নেওয়া হবে ইরাকের নাজাফ ও কারবালায়। আমন্ত্রণ দুপুরের বাংলাদেশে, আপনাদের সাথে আছি আমি শাওন দত্ত। এতক্ষণ শিরোনাম দেখছিলেন। সেনাবাহিনীর গ্রীষ্মকালীন মহড়া আকস্মিক পরিদর্শন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সকালে মানিকগঞ্জের সিংগাইর উপজেলায় বাংলাদেশ সেনাবাহিনীর 9ম পদাতিক ডিভিশনের অধীনে 8 বীরের গ্রীষ্মকালীন প্রশিক্ষণ এলাকায় যান তারেক রহমান। বিস্তীর্ণ অংশ পায়ে হেঁটে পরিদর্শন করেন তিনি। মহড়া চলাকালে প্রধানমন্ত্রী তারেক রহমান ফার্ম বেজের বিভিন্ন অংশ ঘুরে দেখেন। এছাড়া যুদ্ধক্ষেত্রে সেনা সদস্যদের অবস্থান গ্রহণ, রণকৌশল, সমরাস্ত্রের ব্যবহার এবং বাস্তবধর্মী প্রশিক্ষণের বিভিন্ন দিক পরিদর্শন করেন প্রধানমন্ত্রী। সেনা বাংকারে নেমে মহড়ায় অংশগ্রহণকারী অফিসার ও সেনা সদস্যদের সঙ্গে রণকৌশল নিয়ে কথা বলেন। ভারী বর্ষণে আবারও জলাবদ্ধতার কবলে চট্টগ্রাম নগরীর নিচু এলাকা। সোমবার রাত থেকে শুরু হওয়া বৃষ্টিতে পানি জমে যায় চকবাজার, কাতালগঞ্জ, আগ্রাবাদ, হালিশহর, বহদ্দারহাট, মুরাদপুর সহ বিভিন্ন এলাকা। কোথাও কোথাও হাঁটু, আবার কোথাও কোমর সমান পানিতে ডুবে গেছে সড়ক। এতে কর্মজীবী মানুষ, শিক্ষার্থী, অফিসগামীদের চরম ভোগান্তিতে পড়তে হয়। সার্বিক পরিস্থিতি মোকাবেলায় সিটি কর্পোরেশন ও সংশ্লিষ্ট সংস্থার কর্মীরা পানি নিষ্কাশনে কাজ করছে। তবে বৃষ্টি অব্যাহত থাকলে দুর্ভোগ আরও বাড়ার আশঙ্কা করা হচ্ছে। এদিকে ভারী বর্ষণে পতেঙ্গা সৈকত সংলগ্ন একটি সড়কের কিছু অংশ ধসে পড়েছে, এতে ব্যাহত হচ্ছে যান চলাচল। প্রতি বছরই এই জলাবদ্ধতার কারণে আমরা অফিস আসতে পারি না, বাসা বাড়িতে যেতে পারি না। মানে পানি এখন দেখতেছেন হাঁটু পর্যন্ত, এই যে আবার বৃষ্টি আসবে, এখন বৃষ্টি আসলে এটা আমাদের কোমর পর্যন্ত হয়ে যাবে। এই তো আমি আসছি কর্নারহাট থেকে, আসছি হালি শহরের ওখানে কয়েক জায়গায় এরকম একই অবস্থা, গাড়ি দাঁড়িয়ে যাচ্ছে, গাড়ি উল্টো দিকে যেতে হচ্ছে। এখানে তো গাড়ি নিয়ে আসা যাচ্ছে না। দ্রুত পানি যাতে নিষ্কাশন হয়ে যায়, আমরা যাতে নির্বিঘ্নভাবে অফিস করতে পারি, বাসায় যাতায়াত করতে পারি, এটাই আমাদের প্রত্যাশা। দর্শক, এই জলাবদ্ধতা এবং জনগণের ভোগান্তির খবরাখবর একটু জেনে নিতে চাই। এই মুহূর্তে চট্টগ্রামে আছেন সহকর্মী জোবায়ের রিফাত, যাচ্ছি তার কাছে। রিফাত, বৃষ্টি এখনো হচ্ছে কিনা জানতে চাই, জলাবদ্ধতা নিরসনের ব্যাপারে প্রশাসন কি করছে এবং পাহাড়ের পাশে ঝুঁকিপূর্ণ যে বসবাসকারীরা রয়েছেন তাদেরকে কি সরানো গেছে? শাওন, এইমাত্র গত 5 মিনিট ধরে কিন্তু একেবারে মুষলধারে যে বৃষ্টি সেটি শুরু হয়েছে এবং ব্যাপক বৃষ্টি পড়ছে চট্টগ্রামে। আমরা দেখেছি আজকে সকাল থেকেই কিন্তু একেবারে টানা যে বর্ষণ সেটি শুরু হয়েছে এবং রেকর্ড বৃষ্টির মাত্রা কিন্তু রেকর্ড করা হয়েছে। একেবারে 333 মিলিমিটার যে বৃষ্টিপাত সেটির কিন্তু রেকর্ড করেছে আবহাওয়া অধিদপ্তর, এবং তাদের যেটি খবর আজকে দিনভরই কিন্তু এমন বৃষ্টি থাকবে এবং ফলত যেটি হয়েছে চট্টগ্রামের নিচু এলাকাগুলো যেমন ডুবেছে, একই সাথে এই মুহূর্তে ক্যামেরার ফ্রেমে যেটি দেখতে পাচ্ছেন সেটি চট্টগ্রামের মুরাদপুর এবং বহদ্দারহাটের মাঝামাঝি অংশ, একেবারে প্রধান সড়কে হাঁটু পানিতে একেবারে তলিয়ে যাওয়ার মতো যে অবস্থা সেটি সৃষ্টি হয়েছে। সড়কের শুধু এক পাশ নয়, উভয় পাশে আমরা একই অবস্থা দেখেছি। আমরা একটু বলে রাখতে চাই, চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র জনাব সাদাত হোসেন তিনি আসলে মাঠে নেমেছেন সকাল থেকেই
এবং পাশাপাশি চট্টগ্রামের জলাবদ্ধতা নিরসন প্রকল্পের কাজ বাস্তবায়ন করছে সেনাবাহিনীর 34 ইঞ্জিনিয়ার কনস্ট্রাকশন ব্রিগেড। তাদের প্রতিনিধিদেরও কিন্তু আমরা মাঠে দেখছি, তারা মানুষের যে ভোগান্তি সেটি কিছুটা লাঘব করার জন্য একেবারে আপ্রাণ চেষ্টা করছে। এবং আপনি যেটি বললেন যে পাহাড়ের পাদদেশে যারা ঝুঁকিপূর্ণভাবে বসবাস করছেন তাদের সরানো গেছে কিনা, সেটির একেবারে স্পষ্ট উত্তর হলো প্রশাসন কিন্তু তাদের সকাল থেকেই চট্টগ্রামের যে পাদদেশে পাহাড়ের পাদদেশে যারা বসবাস করছে তাদের সরানোর জন্য ব্যাপক মাইকিং করছে, প্রচার প্রচারণা চালাচ্ছে। এবং স্বাভাবিকভাবেই আপনি জেনে থাকবেন যে পাহাড়ের পাদদেশে যারা বসবাস করেন তারা স্বাভাবিকভাবে নিম্ন আয়ের মানুষ, এবং যতক্ষণ না পর্যন্ত আসলে তারা বিপদের সম্মুখীন হচ্ছেন ততক্ষণ পর্যন্ত আসলে তারা নিজেদের যে ঘরবাড়ি সেটি আসলে ছেড়ে যেতে চান না। এবং প্রশাসনের পক্ষ থেকে কিন্তু মাইকিং এবং অন্যান্য যেই নিরাপত্তা ব্যবস্থা সেগুলো আসলে জোরদার করা হয়েছে, এবং এখন পর্যন্ত পাহাড় ধসে মৃত্যু বা হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। অন্যদিকে জলাবদ্ধতার যে খবর সেটি হলো প্রধান সড়কগুলোতে পানি উঠে গিয়েছে এবং মানুষের বাসা বাড়িতেও কিন্তু আমরা পানি উঠতে দেখেছি। তার মানে দুর্ভোগ বেশ চরমে পৌঁছেছে। অনেক ধন্যবাদ রিফাত এই মুহূর্তে যোগ দেওয়ার জন্য। 3 পার্বত্য জেলাতেও থেমে থেমে ভারী বৃষ্টি হচ্ছে। এর মধ্যে জেলাগুলোর নিম্নাঞ্চলের কিছু এলাকা প্লাবিত হয়েছে। ঝুঁকি বিবেচনায় বান্দরবানের সব পর্যটন কেন্দ্র আগামী 10 জুলাই পর্যন্ত বন্ধ ঘোষণা করা হয়েছে। জেলা প্রশাসনের এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, টানা বৃষ্টিপাতের কারণে যোগাযোগ ব্যবস্থায় ঝুঁকি বেড়েছে। সম্ভাব্য দুর্যোগ বিবেচনায় পর্যটক ও সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিতে 10 জুলাই পর্যন্ত বান্দরবানের সব পর্যটন কেন্দ্র, ঝর্ণা, পাহাড়ি ট্রেল, নদীপথ, দুর্গম এলাকা, পর্যটক, ট্যুর অপারেটর ও সাধারণ মানুষের প্রবেশ ও ভ্রমণ নিষেধ থাকবে। পর্যটন কেন্দ্রগুলো বন্ধ ঘোষণার পর বান্দরবান ছাড়তে শুরু করেছেন পর্যটকরা। এদিকে রাঙামাটির বাঘাইছড়িতে ঝোড়ো হাওয়া ও বৃষ্টিতে গাছ ভেঙে চাপা পড়ে প্রাণ গেছে একজনের। এছাড়া টানা বৃষ্টিতে খাগড়াছড়ির নদী, ছড়া ও খালের পানি বেড়েছে। কয়েকটি নিচু এলাকায় দেখা দিয়েছে জলাবদ্ধতা। বৈরী আবহাওয়ায় ভোগান্তি পোহাতে হচ্ছে বাসিন্দাদের। আমাদের যেসব পরিবারগুলো পানি ক্ষতিগ্রস্ত অবস্থায় আছে তাদেরকে শুকনো খাবার অথবা খিচুড়ির ব্যবস্থা নেওয়ার জন্য আমি পৌর প্রশাসনের কাছে বিনীত অনুরোধ করছি। 9:30 ধরে পানি ওঠা শুরু হয়ে আস্তে আস্তে শুধু বাড়ের পানি। সবজি বাজারের নিচে সব ডুবে রয়েছে। গন্ধপাড়ার দিকে তো আরো অনেক বেশি, মুসলিম পাড়ার এই দিকেও বেশি। আপনারা যদি আজকে যান তাহলে মোটামুটি নিরাপদে পৌঁছাতে পারবেন, এরকম একটা আশ্বাস দেওয়ার ফলেই আমরা আজকে এই গন্তব্যস্থলে পৌঁছালাম। ওই ঢেউয়ের ওইখান দিয়ে আমরা আবার ট্রেকিং করে আসছি। নৌকা আমাদেরকে রেখে দিয়ে নৌকা আবার সামনে আসছে, আমরা আবার ট্রেকিং করে এই পাশে আসছি। যুক্তরাষ্ট্রকে 4-1 গোলে উড়িয়ে দিয়ে শেষ 8-এ বেলজিয়াম। ম্যাচের আগে মার্কিন ফরওয়ার্ড ফুলারিন বালোগানের লাল কার্ডের শাস্তি ডোনাল্ড ট্রাম্পের এক ফোনে স্থগিত করা নিয়ে তোলপাড় ছিল পুরো ফুটবল বিশ্ব। লাল কার্ড দেখেও পরের ম্যাচে খেলার অনন্য নজির করলেন বালোগান। জোড়া গোল করেন শার্ল দে কেতালায়ে। And here it is in the Oval Office in স্বাগতিক দেশ হিসেবে যুক্তরাষ্ট্র কতটা প্রভাব খাটাচ্ছে ফিফার ওপর তা নিয়ে ম্যাচের আগে থেকেই তীব্র সমালোচনা। যদিও মাঠের পারফরমেন্সে তার দাঁত ভাঙা জবাবটা দিয়েছে বেলজিয়াম। মাঠের বাইরে ট্রাম্পের ফোন আর ফিফার পক্ষপাতিত্বের অভিযোগের ফলে যে চিত্রনাট্য মঞ্চস্থ হয়েছিল, মাঠের ভেতর ফুটবল পায়ে তার পুরো স্ক্রিপ্টটাই যেন বদলে দিল রেড ডেভিলরা। The game tonight's going to be amazing, and we're going to have a full team, and Belgium's going to have a full team. And you know what? If they beat us, then they can be really proud. রেফারির বাঁশি বাজার পর থেকেই মার্কিন রক্ষণভাগকে নাচিয়ে ছাড়েন শার্ল দে কেতালে। তার জোড়া গোলেই মূলত ম্যাচের পুরো নিয়ন্ত্রণ চলে যায় বেলজিয়ানদের হাতে। এরপর মাঝমাঠের নিয়ন্ত্রণ আর হেন্স ভেনাকেনের বুদ্ধিদীপ্ত গোল। শেষ দিকে অভিজ্ঞ স্ট্রাইকার রোমেলু লুকাকুর বুলেট গতির ফিনিশিংয়ে যুক্তরাষ্ট্রের জালে জড়ায় 4-4টি বল। যুক্তরাষ্ট্রের শেষ 32-এর ম্যাচে বসনিয়ার বিপক্ষে সরাসরি লাল কার্ড দেখেছিলেন মার্কিন ফরওয়ার্ড ফোলারিন বালোগান। ফুটবলীয় নিয়ম অনুযায়ী ন্যূনতম শাস্তি হিসেবে এক ম্যাচের নিষেধাজ্ঞা পান তিনি। দৃশ্যপটে হাজির হন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তার ফোন কলের পরেই নাটকীয়ভাবে বালোগানের শাস্তি স্থগিত করে ফিফা। ফিফার এমন নজিরবিহীন আর বিতর্কিত সিদ্ধান্তে ফুটবল বিশ্বে ওঠে সমালোচনার ঝড়। ক্ষোভ প্রকাশ করে নিষেধাজ্ঞা বহালের আবেদন নিয়ে ফিফায় আপিলও করেছিল বেলজিয়াম, যদিও তা খারিজ করে দেয় সংস্থাটি। যার ফলে প্রথমবারের মতো লাল কার্ড দেখেও পরের ম্যাচেই খেলার নজির গড়েন কোনো খেলোয়াড়।
অপরদিকে ফিফার বিশেষ কৃপায় মাঠে নামার সুযোগ পাওয়া ফোলারিন বালোগান পুরো ম্যাচে বেলজিয়ামের ডিফেন্সের কড়া পাহারায় স্রেফ বোতলবন্দি হয়ে রইলেন। বেলজিয়ামের গোল উৎসবের বিপরীতে যুক্তরাষ্ট্রের করা একমাত্র গোলটি তাই স্রেফ সান্ত্বনা হয়ে রইল। সব বিতর্ক আর অন্যায্য সুযোগকে বুড়ো আঙুল দেখিয়ে 4-1 গোলের এই বিধ্বংসী জয়ে শেষ আটে উঠল বেলজিয়াম। হাসান আল মারুফ, যমুনা স্পোর্টস। রাউন্ড অফ 16-এর গুরুত্বপূর্ণ লড়াইয়ে লিওনেল মেসির আর্জেন্টিনার প্রতিপক্ষ এবার আরেক আফ্রিকান দেশ মিশর। পারফরম্যান্স ও পরিসংখ্যানে বিশ্ব চ্যাম্পিয়নরা এগিয়ে থাকলেও ছেড়ে কথা বলবে না মোহাম্মদ সালাহর মিশর। একাদশে 3 পরিবর্তন নিয়ে নামবে আর্জেন্টিনা। বিপরীতে ব্যক্তিগত মাইলফলকের সামনে দাঁড়িয়ে মোহাম্মদ সালাহ। যুক্তরাষ্ট্রের আটলান্টায় ম্যাচ শুরু হবে বাংলাদেশ সময় রাত 10টায়। বিস্তারিত মুজনে বিন তারেকের পাঠানো প্রতিবেদনে। কেপ ভার্দে পরীক্ষায় টেনে টুনে পাস, শিরোপা রেসে প্রথম ধাক্কা, আর তাতেই বিশ্ব চ্যাম্পিয়নদের পরিকল্পনায় এসেছে পরিবর্তন। রাউন্ড অফ 16-এর লড়াইয়ে প্রতিপক্ষ আরেক আফ্রিকান দেশ মিশর। লাতিন সৌন্দর্যের বিপরীতে গতি ও শারীরিক শক্তির প্রদর্শনী হতে যাচ্ছে এই ম্যাচ। এসব বিবেচনায় বেশ সতর্ক অবস্থানে কোচ লিওনেল স্কালোনি। লেফট ব্যাক মেদিনার জায়গা নিচ্ছেন তাগলিয়াফিকো, সেন্টার ব্যাক রোমেরোর সঙ্গে লিসান্দ্রো মার্টিনেজ, রাইট ব্যাকে মলিনা। 4-4-2 ফরমেশনে মিডফিল্ডে এনজো, ডিপল, ম্যাকঅ্যালিস্টারের সঙ্গে দেখা যাবে পারদেসকে। তিনি জায়গা নেবেন থিয়াগো আলমাদার। আর আক্রমণ ভাগে প্রথমবারের মতো শুরুর একাদশে দেখা যেতে পারে হুলিয়ান আলভারেজকে। তবে দুশ্চিন্তার জায়গা নিঃসন্দেহে ডিফেন্স। গোল আদায়ে 2 সেন্টার ব্যাক উপরে উঠে আসলে রক্ষণে তৈরি হওয়া শূন্যতা সামাল দেয়াই বড় চ্যালেঞ্জ হবে আর্জেন্টিনার। ওদের দলে টেকনিক্যালি বেশ দক্ষ কিছু খেলোয়াড় রয়েছে। এক কথায় দলটা বেশ ভালো। এই পর্যায়ে কোনো দলকে ছোট করে দেখার কিছু নেই। লাস্ট ম্যাচে আমরা তার প্রমাণ পেয়েছি। গত ম্যাচে আমাদের যে ভুলগুলো ছিল তা নিয়ে আলোচনা হয়েছে। সবাই প্রস্তুত আছে। আশা করি হাড্ডাহাড্ডি লড়াই হবে। বিপরীতে প্রত্যাশার চাপ নেই মিশর শিবিরে। নিজেদের বিশ্বকাপ ইতিহাসে এরই মধ্যে সেরা সাফল্য নিশ্চিত করেছে দেশটি। গ্রুপ পর্বে নিউজিল্যান্ডকে হারিয়ে এসেছে প্রথম জয়। এরপর রাউন্ড অফ 32-তে অস্ট্রেলিয়াকে হারিয়ে মিলেছে 16-এর টিকিট। যেখানে প্রতিপক্ষ বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনার বিপক্ষে দলটির বড় শক্তি লিভারপুল তারকা মোহাম্মদ সালাহ। আর 1 গোল করলেই নাম লেখাবেন মিশরের জার্সিতে সর্বোচ্চ গোলদাতার তালিকায়। 69 গোল নিয়ে যেখানে শীর্ষে আছেন দলটির বর্তমান কোচ হোসাম হাসান। ওমর মামুশের সঙ্গে জুটি বেঁধে আর্জেন্টিনাকে দুঃস্বপ্ন উপহার দিতে প্রস্তুত সালাহর দল। আমাদের খেলোয়াড়দের ফুটবলীয় চরিত্রের উপর ভিত্তি করে আমাদের নিজস্ব একটি খেলার ধরন রয়েছে। এর পাশাপাশি অবশ্যই প্রতিপক্ষ দলের শক্তির জায়গা বা দুর্বলতাগুলো নিয়ে আমরা পড়াশোনা করি। আমরা আমাদের নিজস্ব কৌশল অনুযায়ী খেলব। আর্জেন্টিনা চ্যাম্পিয়ন দল, তাদের প্রতি সেই সম্মান আমাদের থাকবে। মিশরের সঙ্গে আর্জেন্টিনার দেখা হয়েছে মাত্র একবার। ম্যাচটি হয়েছিল 2008 সালের 26শে মার্চ কায়রোতে। সেবার 2-0 গোলে জিতেছিল আলবিসেলেস্তারা। আটলান্টার এই ছাদ ঢাকা স্টেডিয়ামে মুখোমুখি হবে আর্জেন্টিনা ও মিশর, এবং এই স্টেডিয়াম কিছুটা হলেও বাড়তি স্বস্তি দিচ্ছে দুদলকেই। কারণ রাউন্ড অফ 32 লড়াইয়ে ছাদ খোলা স্টেডিয়ামে তীব্র গরমের মধ্যে, প্রচন্ড গরমের মধ্যে 120 মিনিট খেলতে হয়েছিল আর্জেন্টিনা ও মিশরকে। রাউন্ড অফ 16-এর আগে পর্যাপ্ত রিকভারি সেশনের সময়ও মেলেনি। তাই এই ছাদ ঢাকা স্টেডিয়াম বাড়তি স্বস্তি দিচ্ছে লিওনেল মেসির আর্জেন্টিনা ও মোহাম্মদ সালাহর মিশরকে। মুজরা বিন তারেক, যমুনা স্পোর্টস, আটলান্টা, যুক্তরাষ্ট্র। স্বাস্থ্য সেবাকে কোনো বিশেষ সুবিধা নয়, বরং একটি মৌলিক মানবাধিকার হিসেবে প্রতিষ্ঠার আহ্বান জানিয়েছেন জিয়াউর রহমান ফাউন্ডেশনের ভাইস প্রেসিডেন্ট ডাক্তার জুবাইদা রহমান। সকালে রাজধানীর গুলশানে এক কর্মশালায় যোগ দিয়ে তিনি বলেন, দেশের মানুষকে চিকিৎসা ব্যয়ের 72% নিজেদের পকেট থেকে দিতে হয়, যা সাধারণ মানুষকে দারিদ্র্যের দিকে ঠেলে দিচ্ছে। সবার জন্য সর্বজনীন স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিতের তাগিদ দেন তিনি। অনুষ্ঠানে স্বাস্থ্য খাতের উন্নয়নে গৃহীত পদক্ষেপ তুলে ধরেন অর্থমন্ত্রী ও স্বাস্থ্যমন্ত্রী। দেশের স্বাস্থ্য খাতের বর্তমান ও সম্ভাব্য চ্যালেঞ্জগুলো মোকাবেলায় সাহসী ও উদ্ভাবনী পদক্ষেপ নেয়ার লক্ষ্য নিয়ে আয়োজিত কর্মশালা। বাংলাদেশের স্বাস্থ্য উদ্যোক্তা উন্নয়নের পথরেখা শিরোনামের কর্মশালায় মূল ফোকাস ছিল স্বাস্থ্য খাতে নতুন প্রজন্মকে সম্পৃক্ত করা এবং দক্ষ উদ্যোক্তা তৈরির সঠিক নীতিমালা প্রণয়ন।
কর্মশালায় স্বাস্থ্যমন্ত্রী জানান, অতি জনসংখ্যার কারণে স্বাস্থ্যসেবায় কিছুটা ঘাটতি থাকলেও গ্রাম পর্যায়ে প্রাথমিক স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে কাজ করছে সরকার। দেশের ওষুধ শিল্পের প্রশংসা করে তিনি বলেন, দেশীয় ওষুধের উচ্চমান আজ বিশ্বজুড়ে সমাদৃত। We are achieving every day. We are not lagging behind. We are striving to go advance in the health sector. We are trying to reach up to the village level, that is primary health care, which is the main slogan of our Honorable Prime Minister. কর্মশালায় অর্থমন্ত্রী বলেন, উপযুক্ত পরিবেশ পেলে তরুণরা বিশ্বের অন্যতম সেরা পারফরমেন্স দেখাতে পারে। In the budget again, we have given lot of incentive for them to invest in the medical equipment manufacturing in Bangladesh, and which is not that difficult. So I think we are getting a lot of response. অনুষ্ঠানের প্রধান অতিথি জিয়াউর রহমান ফাউন্ডেশনের ভাইস প্রেসিডেন্ট ডাক্তার জুবাইদা রহমান বলেন, চিকিৎসার খরচ মেটাতে গিয়ে দেশের জনগণের একটি বড় অংশই প্রতি বছর নিঃস্ব হয়ে যাচ্ছে। We endeavor health for all, ensure universal health coverage, and deliver health care to every citizen with dignity and respect, so that no one is ruined paying medical bills and quality care reaches everyone's doorstep. দেশের তরুণদের আইডিয়াগুলোকে বাস্তবে রূপ দিতে যথাযথ সরকারি সহায়তা দেওয়ার আহ্বানও জানান ডাক্তার জুবাইদা রহমান। Everyone's health matters. তাজনুর ইসলাম, যমুনা নিউজ, ঢাকা। আগস্টের দ্বিতীয়ার্ধে স্থানীয় সরকার নির্বাচনের তফসিল আর অক্টোবরে হবে ভোট গ্রহণ, জানিয়েছেন প্রধানমন্ত্রী তথ্য উপদেষ্টা ডাক্তার জাহেদুর রহমান। দুপুরে সচিবালয়ে সাপ্তাহিক ব্রিফিংয়ে এসব কথা জানিয়েছেন প্রধানমন্ত্রী তথ্য উপদেষ্টা ডাক্তার জাহেদুর রহমান। জানান, স্থানীয় সরকার নির্বাচন সামনে রেখে রোড ম্যাপ করা হয়েছে। 1 বছরের মধ্যে সব ধরনের স্থানীয় সরকার নির্বাচন শেষ করা হবে। 5 আগস্টের আগে জুলাই জাদুঘর উদ্বোধন করা হবে বলে জানান তথ্য উপদেষ্টা। নিয়মিত ব্রিফিংয়ে তথ্য উপদেষ্টা নির্ধারিত মজুদের থেকে 9 লাখ মেট্রিক টন বেশি খাদ্য মজুদ আছে। প্রাথমিক শিক্ষার্থীদের উদ্দেশ্যে তথ্য উপদেষ্টা জানান, শিশুদের মনন বিকাশের দিকে লক্ষ্য রেখে স্কুলে গিয়ে বই পড়া কর্মসূচি শুরু করতে যাচ্ছে সরকার। বিশ্ব সাহিত্য কেন্দ্রের মাধ্যমে এই পাইলট প্রকল্প করা হবে। এনসিপি সমাবেশে ককটেল হামলার বিষয়ে প্রতিবাদ জানিয়ে তিনি মন্তব্য করেন, ককটেল বিস্ফোরণের ঘটনাটি দুঃখজনক। স্থানীয় সরকার নির্বাচনকে সামনে রেখে প্রাথমিক রোড ম্যাপ প্রণয়ন করেছে নির্বাচন কমিশন। ইউনিয়ন পরিষদ, উপজেলা পরিষদ, পৌরসভা ও সিটি কর্পোরেশন নির্বাচনের জন্য পৃথক রোড ম্যাপ করা হয়েছে। চলতি মাসের শেষের দিকে এগুলো চূড়ান্ত করে প্রকাশ করা হতে পারে। আগস্টের দ্বিতীয়ার্ধে তফসিল ঘোষণা করে অক্টোবরের প্রথমার্ধে ইউনিয়ন পরিষদ নির্বাচন শুরুর পরিকল্পনা করা হচ্ছে। দেশব্যাপী জুলাই পদযাত্রার অংশ হিসেবে বিকেল 3টায় টাঙ্গাইলের সখীপুরে পদযাত্রা করবে জাতীয় নাগরিক পার্টি এনসিপি। এতে উপস্থিত থাকবেন এনসিপির আহ্বায়ক ও বিরোধী দলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম। এতে আরও যোগ দেবেন দলটির উত্তরাঞ্চলের মুখ্য সমন্বয়ক সার্জিস আলম সহ শীর্ষ নেতারা। সন্ধ্যা 6টায় সদর পৌরসভায় পদযাত্রা ও সমাবেশ করবে দলটি। আগামীকাল টাঙ্গাইলের কালিহাতী ও ভুয়াপুরে পদযাত্রা করার কথা রয়েছে। গতকাল গাজীপুরের কালীগঞ্জ থেকে শুরু হয় দলটির জুলাই পদযাত্রা। পরে সাভারে সমাবেশে বক্তব্য রাখার সময় ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে 4 জন আহত হন। হামলার বিচার দাবিতে সাভার মডেল থানা ঘেরাও করেন এনসিপি নেতাকর্মীরা। সন্ত্রাসীদের গ্রেপ্তারের আশ্বাসে এই কর্মসূচি থেকে সরে আসেন তারা। আর একবার আমন্ত্রণ, দেখছেন দুপুরের বাংলাদেশ। জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে বাংলাদেশের ভূমিকা আরও জোরদার, শান্তিরক্ষীদের সক্ষমতা বাড়ানো এবং হাইতিতে বিশেষায়িত পুলিশ ইউনিট মোতায়েনের প্রস্তুতি নিয়ে সংস্থার ঊর্ধ্বতন কর্মকর্তার সঙ্গে বৈঠক করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ। যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরে ডিপার্টমেন্ট অব অপারেশনাল সাপোর্টের আন্ডার সেক্রেটারি জেনারেল অতুল খারের সঙ্গে এই বৈঠক হয়। বৈঠকে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে নিয়োজিত বাংলাদেশের সামরিক ও পুলিশ সদস্যদের পরিচালনাগত সহযোগিতা ও পরিবেশগত টেকসই উন্নয়ন নিয়ে আলোচনা হয়। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, বাংলাদেশের পেশাদারিত্ব জাতিসংঘের লজিস্টিক সহায়তা সমন্বয়ে শান্তিরক্ষা কার্যক্রম আরও শক্তিশালী হবে। আন্ডার সেক্রেটারি জেনারেল অতুল খার শান্তিরক্ষা মিশনে বাংলাদেশি শান্তিরক্ষীদের পেশাদারিত্ব, সাহসিকতা, শৃঙ্খলার প্রশংসা করেন। আয়াতুল্লাহ আলী খামেনির জানাজা ঘিরে তেহরানের পর এবার জনসমুদ্রে পরিণত হলো কোম। শিয়া অনুসারীদের জন্য পবিত্র স্থান হিসেবে খ্যাত শহরটিতে অনুষ্ঠিত হয়েছে খামেনি পরিবারের আরেক দফা জানাজা। অংশ নেন লাখ লাখ ভক্ত অনুরাগী। সোমবার বিশেষ হেলিকপ্টারে করে তাদের কফিন পৌঁছায় জামকারান মসজিদে। এখন চলছে অন্তিম যাত্রার পরবর্তী ধাপের আনুষ্ঠানিকতা। আগামীকাল ইরাকের নাজাফ, কারবালায় নেওয়া হবে আয়াতুল্লাহ খামেনির মরদেহ।
পাখির চোখে পবিত্র কোম শহর, ক্রমাগত মানুষের সমাগম, যেন পুরো ইরান আজ একত্রিত হয়েছে শিয়া অনুসারীদের আধ্যাত্মিকতার কেন্দ্র এই নগরে। মঙ্গলবার স্থানীয় সময় সকালে ঐতিহাসিক জামকারান মসজিদে প্রয়াত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির জানাজা, একই সাথে তার পরিবারের আরও 4 সদস্যের জানাজাও অনুষ্ঠিত হয়। এতে নেতৃত্ব দেন প্রখ্যাত শিয়া স্কলার গ্র্যান্ড আয়াতুল্লাহ জাভাদি আমলি। জানাজা ঘিরে ঢল নামে নারী পুরুষ নির্বিশেষে লাখ লাখ মানুষের, যোগ দেন সব বয়সের সব শ্রেণী পেশার মানুষ। জানাজা শেষে প্রয়াত নেতা ও তার পরিবারের সদস্যদের জন্য করা হয় বিশেষ মোনাজাত। এরপর চলে দিনের অন্যান্য আনুষ্ঠানিকতা। কোমের পর খামেনি পরিবারের মরদেহের পরবর্তী গন্তব্য ইরাকের নাজাফ ও কারবালা শহর, যেখানে আরো 2 ধাপে অনুষ্ঠিত হবে জানাজা। বৃহস্পতিবার জন্মভূমি ইরানের মাশহাদ শহরে নেওয়া হবে আয়াতুল্লাহ খামেনির মরদেহ। সেখানে ইমাম রেজার মাজারি হবে তার শেষ ঠিকানা। এর আগে সোমবার রাজধানী তেহরানে আয়াতুল্লাহ খামেনিকে শ্রদ্ধা জানিয়ে অনুষ্ঠিত হয় বিশাল শোক র্যালি। গ্র্যান্ড মোসাল্লা থেকে ইনকিলাব স্কয়ার হয়ে খামেনি পরিবারের মরদেহ নেওয়া হয় আজাদি স্কয়ারে। শোক র্যালিতে অংশ নেয় কোটি মানুষ। অনিক রহমান, যমুনা নিউজ। এই ছিল দুপুরের বাংলাদেশের আয়োজনে। ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য।